যুদ্ধ ঘোষণা করে আফগানিস্তানে মাটি কাঁপাচ্ছে পাকিস্তান, বাড়ছে মৃতের সংখ্যা, পাল্টা হামলা চালাচ্ছে আফগানিস্তান। এই যুদ্ধ থামাতে পারবে কি সৌদি, রাশিয়া, চীন? এদিকে ইসরায়েলের সঙ্গে জোট করে বন্ধুত্ব বাড়াচ্ছে ভারত, প্রতিবেশীর সঙ্গে যুদ্ধের মধ্যে কোণঠাসা হচ্ছে কি পাকিস্তান? রোজাদারদের ঘুম ভাঙাতে ব্যবহার হয় ঢোল, গাওয়া হয় গান। ঐতিহাসিক অটোমান সাম্রাজ্যের তুরস্কে রমজান মাস জুড়ে কি আয়োজন থাকে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে আফগান বাহিনীর বন্দুক হামলার জবাবে বৃহস্পতিবার মাঝরাতে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার প্রদেশে বিমান হামলা শুরু করে পাকিস্তান। এতে নিহত হয় অন্তত 274 তালেবান সদস্য, আহত শত শত। হামলার জবাবে পাকিস্তানের অর্ধশতাধিক সেনাকে হত্যা করেছে তালেবান সরকার। সমস্যা সমাধানে এগিয়ে এসেছে রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ইরান এবং সৌদি আরব। পারবে কি তারা যুদ্ধ থামাতে? সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। প্রথমে ভেবেছিলেন ভূমিকম্প, কিন্তু জোরালো বিস্ফোরণের শব্দে বুঝতে পারেন বোমার আঘাতের ফলে তার বাড়ি প্রচণ্ডভাবে কেঁপে উঠছে। বিস্ফোরণের কিছুক্ষণ পর কাবুলের আকাশে জেট বিমান দেখে বুঝতে পারেন সেগুলো পাকিস্তানি যুদ্ধ বিমান। বলছিলাম পাকিস্তানের বিমান হামলার শিকার আফগানিস্তানের কাবুলের পশ্চিমাঞ্চলীয় শহর দাশতে বার্চির এক বাসিন্দার কথা। নিজের পরিচয় গোপন রেখে এভাবেই মাঝরাতে পাকিস্তানি বিমান হামলার বর্ণনা দিয়েছেন ওই আফগান নাগরিক। অবশ্য বিমান হামলার কয়েক ঘন্টা পর সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়ে আফগানিস্তানের সাথে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা দেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। পোস্টে আফগানিস্তানের উদ্দেশ্যে মোহাম্মদ আসিফ লেখেন, পাকিস্তান পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে, কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। এখন তোমাদের সঙ্গে আমাদের প্রকাশ্য যুদ্ধ। আফগানিস্তানের বিরুদ্ধে এই লড়াইয়ের নাম দিয়েছেন অপারেশন গাজব লিল হক। কিন্তু কি এমন ঘটেছে যার জন্য হঠাৎ প্রকাশ্যে যুদ্ধের ঘোষণা দিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী? পোস্টে তার উত্তরও দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। বৃহস্পতিবার পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালায় আফগান বাহিনী। এতে 2 সেনা নিহতের খবর জানায় ইসলামাবাদ। জবাবে আফগানিস্তানের কাবুল ও কান্দাহার প্রদেশে হামলা চালানো হয়েছে দাবি করে খাজা মোহাম্মদ আসিফ জানান, পাকিস্তানকে লক্ষ্যবস্তু করার চেষ্টার চূড়ান্ত জবাব দিয়েছে সেনাবাহিনী। আফগানিস্তানের তালেবানদের বিরুদ্ধে অভিযানে পাকিস্তানের সামরিক বাহিনীর প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও বিরোধী দলীয় নেতারা। পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতার সাথে আপোষ করা হবে না বলেও সাফ জানিয়েছেন তারা। কাবুল, কান্দাহার, নানগারহার ও পাকতিকা প্রদেশে ক্ষয়ক্ষতির তথ্য স্বীকার করেছেন আফগানিস্তান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তবে হামলার জবাবে পাকিস্তানের অর্ধশতাধিক সেনাকে হত্যার পাশাপাশি একটি F-16 যুদ্ধবিমান ভূপাতিতের দাবিও করেছে তালেবান সরকার। নানগাহার এবং পাকতিকায় পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার জবাবে পাকিস্তানি সৈন্যদের লক্ষ্য করে ভারী আক্রমণ শুরু হয়েছে। পাকিস্তানের হামলার কড়া সমালোচনা করেছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। যে কোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা এবং সাহসের সঙ্গে আগ্রাসনের জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি। এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব সহ বিশ্ব নেতারা। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ইরান। উত্তেজনা কমাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। তবে সমস্যার সমাধানে 2 দেশ আদৌ আলোচনায় বসবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভারত ইসরায়েল সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ হয়ে উঠেছে যে পাকিস্তানের নিরাপত্তার জন্য সেটি হয়ে উঠছে সরাসরি সতর্ক সংকেত। নরেন্দ্র মোদী সাম্প্রতিক তেল আবিব সফর কেবল কূটনীতি নয়, সুগম করেছে সামরিক এবং প্রযুক্তিগত সহযোগিতার পথ। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তায় যৌথ কার্যক্রম ভারত ইসরায়েল জোটকে আরও শক্তিশালী করছে। বিশ্লেষকরা বলছেন, ইসলামাবাদকে এখন নিরাপত্তা এবং কূটনৈতিক কৌশল পুনর্বিবেচনা করতে হবে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত।
পাকিস্তানের জন্য বিপজ্জনক হয়ে উঠছে ভারত ইসরায়েলের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক। তেল আবিব দিল্লির প্রকাশ্য মাখামাখি এখন আর শুধু কূটনীতি ও সীমিত সহযোগিতায় থেমে নেই। দুই দেশের কৌশলগত জোট সরাসরি প্রভাব ফেলতে পারে ইসলামাবাদের নিরাপত্তা ও আঞ্চলিক অবস্থানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ইসরায়েল সফর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, গাজায় আগ্রাসন ও গণহত্যার অভিযোগ থাকার পরেও ইসরায়েলের পাশে দাঁড়াতে প্রস্তুত নয়াদিল্লি। আন্তর্জাতিক সমালোচনার তোয়াক্কা না করে মোদী সরকারের এমন অবস্থান বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শক্তির ভারসাম্য। কিন্তু ভারত ইসরায়েল ঘনিষ্ঠতা কেন পাকিস্তানের জন্য হয়ে দাঁড়াচ্ছে বিপদের কারণ? 2017 সালে নরেন্দ্র মোদীর প্রথমবার ইসরায়েল সফরের পর থেকেই দ্রুত গভীর হয়েছে দুই দেশের সামরিক সম্পর্ক। বর্তমানে ইসরায়েলি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ভারত। আলোচনায় আছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত ড্রোন, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগিতা। ইসরায়েলের আয়রন ডোম প্রযুক্তি ভারতের মাটিতে স্থানীয়ভাবে উৎপাদনের কথা চলছে। এমনকি আয়রন বিম নামের উচ্চশক্তির লেজার অস্ত্র নিয়েও চলছে দ্বিপাক্ষিক আলোচনা। 2025 সালের মে মাসে ভারত পাকিস্তান সীমান্ত সংঘাতে ইসরায়েলি প্রযুক্তির ব্যবহার পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে তেল আবিব দিল্লির কৌশলগত জোট কেবল সীমিত সহযোগিতায় আটকে নেই, বাস্তব যুদ্ধক্ষেত্রেও এই অংশীদারত্ব পুরোপুরি কার্যকর। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি আঞ্চলিক জোট কাঠামোর কথা বলেছেন, যেখানে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। নেতানিয়াহুর দাবি, হেক্সাগন অফ অ্যালায়েন্সেস নামের এই জোটের উদ্দেশ্য হবে চরমপন্থী অক্ষ মোকাবেলা করা। বিশ্লেষকদের অনেকে মনে করেন, পাকিস্তান সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি এবং তুরস্কের সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠতা এই হিসাবকে প্রভাবিত করছে। 2025 সালের সেপ্টেম্বরে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে পাকিস্তান ও সৌদি আরব। তুরস্কের সঙ্গেও সম্পর্ক জোরদার করছে পাকিস্তান। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে কৌশলগত জোট শক্ত করছে ভারত। সবকিছু মিলে আঞ্চলিক শক্তির ভারসাম্যে তৈরি হচ্ছে নতুন বিভাজন। তেল আবিব দিল্লির ঘনিষ্ঠতায় পাকিস্তান হয়তো সরাসরি বিপদে পড়বে না, কিন্তু ভারতের প্রভাব ইসরায়েলি দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করবে। বহুদিন ধরেই পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ তুলে আসছে নয়াদিল্লি। ইসরায়েলের জোরালো সমর্থন পেলে আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরদার হবে ভারতীয় বক্তব্য। এছাড়াও ভারতের গোয়েন্দা সংস্থা র ও ইসরায়েলের মোসাদের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের। এই সমন্বয় আরও বাড়লে চাপ বৃদ্ধি পাবে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোর উপর। আর এই বাস্তবতা ইসলামাবাদের জন্য বড় ধরনের সতর্ক সংকেত। সবচেয়ে জটিল ক্ষেত্র হল উপসাগরীয় অঞ্চল। বর্তমানে পাকিস্তানের অর্থনীতির অনেকটাই নির্ভর করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য গালফ দেশের সহায়তার উপর। কিন্তু এসব দেশগুলো এখন ভারতের সঙ্গেও সম্পর্ক বাড়াচ্ছে, ফলে ইসলামাবাদের জন্য কঠিন হচ্ছে ভারসাম্য রক্ষা। দিল্লি ও তেল আবিবের ঘনিষ্ঠতা যত শক্ত হবে, ইসলামাবাদকে ততই হিসাব কষে এগোতে হবে। আর এই নতুন বাস্তবতায় প্রশ্ন হল, নিজেদের অবস্থান সুরক্ষিত রাখতে পাকিস্তান আসলে কতটা প্রস্তুত? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু সমঝোতা আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিয়েছে মধ্যস্থতাকারী দেশ ওমান, যদিও সম্ভাব্য যুদ্ধ এড়ানোর নিশ্চয়তা এখনও অস্পষ্ট। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সপ্তাহখানেকের মধ্যে আবার আলোচনায় বসবে দুপক্ষ। সুইজারল্যান্ডের জেনেভায় 26 ফেব্রুয়ারি তৃতীয় দফা সমঝোতা বৈঠকে ইরানের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। 3 ঘণ্টার বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ছিলেন মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। আরও ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। বৈঠক শেষে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য চুক্তির জন্য একটি নীতিগত কাঠামো তৈরি আর মতভেদ কমাতে পরমাণু কর্মসূচি ছাড়া অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে। দুপক্ষের আলোচনার অগ্রগতি খুবই ইতিবাচক বলেছেন মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। তিনি আরও জানান, আগামী সপ্তাহে ভিয়েনায় আবারও দুপক্ষের বৈঠকে কৌশলগত বিষয়ে আলোচনা হবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচিও বলেছেন, শিগগিরই যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনায় বসা হবে। তেহরান কি চায় তা স্পষ্ট করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে তেহরান। অটোমান সাম্রাজ্যের দেশ তুরস্ক, রাস্তাঘাট থেকে শুরু করে মসজিদ সব জায়গায় ছড়িয়ে পড়েছে রমজানের আমেজ। সুপ্রাচীন ঐতিহ্য আর ধর্মীয় আচার মিলিয়ে মাহে রমজান পালন করছেন দেশটির মুসলমানরা। সাহরি আর ইফতারের সময় পরিবার পরিজন একত্রে বসেন, খেয়ে থাকেন রমজান পিদে, রমজান কিবাবি, হালুয়া, বাকালাভা, চোরবার মতো খাবার। রোজা ভাঙা হয় জলপাই এবং সুন্নতি ফল দিয়ে। রোজাদারদের ঘুম ভাঙাতে অটোমান পাঞ্জাবি পরা কিশোররা ঢোল বাজিয়ে সেহরির গান গায়। তুরস্কের রমজান কেমন হয়, ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন হাফিজুল ইসলাম।
সুপ্রাচীন সভ্যতার দেশ তুরস্ক। ওসমানিয়া সালতানাতের স্মৃতিবিজড়িত এই দেশ ধারণ করে আছে ধর্মীয় ও সাংস্কৃতিক উত্থান পতনের দীর্ঘ এক ইতিহাস। প্রায় লাখখানেক মসজিদের দেশ তুরস্কে রমজান পালিত হয় রাজকীয় মহিমায়। তুরস্কে সাহরি ও ইফতারের আয়োজন হয় নিজস্ব আমেজে। তুর্কি ভাষায় রোজাকে বলা হয় অরুজ। বহুদিনের ঐতিহ্য অনুসারে ইফতারের সময় খেজুরের পরিবর্তে জলপাই দিয়ে রোজা ভাঙেন এখানকার মুসলমানরা। সাথে থাকে নানা রকম জুস আর সুন্নতি ফল, তাজা খেজুর। উসমানীয় ঐতিহ্যের অংশ হিসাবে তুর্কি দস্তরখানে থাকে রামাজান পিদে নামের এক ধরনের রুটি। রাজকীয় খাবার রমজান কিবাবি স্থানীয়দের কাছে বেশ প্রিয়। পেস্ট্রি, পুডিং, মিষ্টি হালুয়া ও জলপাই তেল তুর্কি মেনুর নিয়মিত পদ। রোজায় এখানকার দোকানে দোকানে পড়ে বাকলাভা বিক্রির ধুম। ঘরে তৈরি কাশকাভাল, পনির ও সবজি আচারের মতো হালকা খাবার প্রাধান্য পায় তুর্কি ইফতারে। মাগরিবের নামাজের পর খাওয়া হয় চোরবা নামের এক বিশেষ ধরনের স্যুপ। সাথে থাকে পিঠা, শাকসবজি আর মশলাদার গরুর মাংসের আইটেম পাস্তিরমা। ইফতারিতে তুর্কিদের পাতে আরও থাকে মিষ্টি কুমড়া থেকে তৈরি মিষ্টি জাতীয় খাবার কাবাক তাতলিশি। রমজান মাসে তুরস্কের সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে রাস্তায় ইফতারের আয়োজন। পরিবার পরিজন সবাইকে নিয়ে ইফতার করতে বসেন তুরস্কবাসী। রমজান উপলক্ষে সাজানো হয় এখানকার মসজিদগুলো। সাহরির সময় মুসল্লিদের ঘুম ভাঙাতে ঐতিহ্যবাহী অটোমান পাঞ্জাবি ও টুপি পরে ঢোল পিটিয়ে প্রার্থনা সঙ্গীত গায় অল্প বয়সী কিশোরের দল। তুরস্কে সেহরি ও ইফতারের সময় জানান দেয়া হয় কামানের গোলার শব্দে। এশিয়া ও ইউরোপের দরজা হিসাবে পরিচিত তুরস্ক রাষ্ট্রীয়ভাবে সেকুলার হলেও পবিত্র রমজানে মর্যাদা আর মহান আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের সর্বোচ্চ চেষ্টা করেন দেশটির মুসলমানরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। পাকিস্তানের করাচিতে অবস্থিত বাহরিয়া গ্র্যান্ড মসজিদ স্থাপত্যের মহিমা এবং ধর্মীয় প্রশান্তির এক অপূর্ব নিদর্শন। শহরের কোলাহলের মধ্যেও এটি শান্তি এবং আধ্যাত্মিকতার এক অনন্য প্রতীক। মুঘল এবং অটোমান স্থাপত্যশৈলীর মিশ্রণে নির্মিত এই মসজিদ উপমহাদেশের মুসলিম সম্প্রদায়ের জন্য এক অনন্য নিদর্শন। রমজানের বিশেষ আয়োজন দেশে দেশে মসজিদের আজকের পর্বে থাকছে করাচির বাহরিয়া গ্র্যান্ড মসজিদ। পাকিস্তানের কেন্দ্র করাচিতে অবস্থিত স্থাপত্যের মহিমা এবং ধর্মীয় প্রশান্তির এক অপূর্ব নিদর্শন বাহরিয়া গ্র্যান্ড মসজিদ। শহরের কোলাহলের মধ্যেও সব মহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মসজিদটি। এটি একই সঙ্গে দেশটির মুসলিম সম্প্রদায়ের জন্য এক বিশেষ স্থাপনা ও এই মহাদেশের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। ৬০,০০০ বর্গফুট জুড়ে বিস্তৃত বাহরিয়া গ্র্যান্ড মসজিদটি পাকিস্তানের বৃহত্তম মসজিদগুলির মধ্যে একটি, যাতে একসঙ্গে ২৫,০০০-এরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এর স্থাপত্য নকশা অনেকটা মুঘল এবং অটোমান শৈলীকে প্রতিফলিত করে। এর নকশায় একই সঙ্গে ফুটে উঠেছে সমসাময়িক ও প্রাচীন বৈশিষ্ট্য। মসজিদের সামনের ভাগে জটিল মার্বেলের ইনলে, অলঙ্কৃত ক্যালিগ্রাফি এবং সূক্ষ্ম জ্যামিতিক নকশা রয়েছে, যা সবই দক্ষ কারিগরদের দ্বারা নিপুণভাবে তৈরি করা হয়েছে। এর সুউচ্চ মিনারগুলি দেখলে মনে হবে যেন তারা সোজা চলে গেছে আকাশের দিকে। তবে সম্ভবত মসজিদটির সবচেয়ে মনোমুগ্ধকর বৈশিষ্ট্য হল এর ধর্মীয় তাৎপর্য। মুসল্লিরা যখন এর পবিত্র নামাজ হলে জড়ো হন, তারা ইসলামের নিরবধি শিক্ষায় সান্ত্বনা খুঁজে পান। করাচির মতো একটি জমজমাট মহানগরে বাহরিয়া গ্র্যান্ড মসজিদটি আশা এবং প্রশান্তির একটি প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। এর সুউচ্চ মিনার এবং মহিমান্বিত গম্বুজগুলি বিশ্বাসের স্থায়ী সৌন্দর্য এবং মানুষের সৃজনশীলতার স্থায়ী শক্তির স্মারক হিসেবে কাজ করে। বাহরিয়া গ্র্যান্ড মসজিদ কেবল নামাজের স্থানই নয়, বরং তার চেয়েও বেশি কিছু। এটি একতা, ধর্মীয় বন্ধন এবং স্থাপত্য বিষয়ের প্রতীক, যা করাচির সাংস্কৃতিক দৃশ্যপটকে সমৃদ্ধ করে এবং আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।
মুক্তি পেলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল। আজ শুক্রবার আবগারি শুল্ক দুর্নীতির মামলায় কারাবন্দী কেজরিওয়ালকে মুক্তি দিয়েছে আদালত। মামলা থেকে খালাস পেয়েছেন সাবেক উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এবং আম আদমি পার্টির আরও ২১ নেতা। আদালত জানিয়েছেন, ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের দেয়া চার্জশিটে অনেক ভুল ছিল। উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে কেজরিওয়াল সব বাকি নেতাদের মুক্তি দেওয়া হচ্ছে। মুক্তির পর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন আম আদমি পার্টির প্রধান। এই মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে ২০২৪ সালের জুন মাসে গ্রেফতার করেছিল সিবিআই। তখন তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। সিবিআইয়ের পাশাপাশি বিশেষ তদন্তকারী সংস্থা ইডিও এই মামলার তদন্ত করছিল। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে আবগারি দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন সাবেক উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। তখন তিনিও দিল্লি রাজ্য সরকারের উপমুখ্যমন্ত্রী হিসেবে নিয়োজিত ছিলেন। আগামী ৫ মার্চ ভোটের মাধ্যমে নতুন সরকার নির্বাচন করতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ নেপাল। ২০২৫ সালের সেপ্টেম্বরে জেনজি আন্দোলনে কেপি শর্মা ওলি সরকারের পতনের পর এটি হতে যাচ্ছে দেশটির প্রথম নির্বাচন। তবে এবারে নির্বাচনে তরুণদের কর্মসংস্থান একটি প্রধান নির্ধারক হিসেবে আবির্ভূত হয়েছে। ভোটাররা এখন গতানুগতিক রাজনৈতিক পরিচয়ের চেয়ে বাস্তব ফলাফলকে বেশি গুরুত্ব দিচ্ছেন। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। গত সেপ্টেম্বরে জেনজিদের রক্তক্ষয়ী দুর্নীতি বিরোধী আন্দোলনে সরকার পতনের পর প্রথম সাধারণ নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নেপাল। সরকার পতনের পর থেকে দেশটি সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকারের অধীনে পরিচালিত হচ্ছে, যারা ৬ মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন ও ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই লক্ষ্যে হিমালয় কন্যা খ্যাত এই দেশটিতে আগামী ৫ মার্চ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু যাকে গদি থেকে সরাতে ঐক্যবদ্ধ হয়েছিল নেপালের তরুণেরা, সেই সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও এবার লড়ছেন প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে। পূর্ব নেপালের ঝাপা জেলার ৫টি আসনের একটি ঝাপা ৫, যা সাবেক প্রধানমন্ত্রী কেপি ওলির ঐতিহ্যগত শক্ত ঘাঁটি। কিন্তু এবার সেখানে কাঠমান্ডুর সাবেক মেয়র ও সম্ভাব্য প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে আসনটি গুরুত্বপূর্ণ নির্বাচনী লড়াইয়ের ক্ষেত্রে পরিণত হয়েছে। অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন বামপন্থী রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের ৪৯ বছর বয়সী নেতা গগন থাপা এবং ৩ বারের প্রধানমন্ত্রী ৭১ বছর বয়সী পুষ্পকমল দহল। তবে এবারের নির্বাচনে তরুণদের কর্মসংস্থান একটি প্রধান নির্ধারক হিসেবে আবির্ভূত হয়েছে। নেপালের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি ৩০ বছরের কম বয়সী, অথচ বর্তমানে দেশে যুব বেকারত্বের হার প্রায় ২১%, যা বিশ্বব্যাপী গড় বেকারত্বের হারের চেয়েও বেশি। এই তীব্র অর্থনৈতিক সংকটের কারণেই গত বছরের সেপ্টেম্বর মাসে দেশটিতে এক নজিরবিহীন জেনজি আন্দোলন গড়ে ওঠে, যা পূর্ববর্তী সরকারকে ক্ষমতাচ্যুত করতে বাধ্য করেছিল। প্রতি বছর প্রায় ৮ লাখ নেপালি তরুণ কাজের সন্ধানে বিদেশে পাড়ি জমাচ্ছে, যা দেশটির অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। তাই এবারের নির্বাচনে সেই দল বা প্রার্থীরা এগিয়ে থাকবে যারা স্রেফ মৌখিক আশ্বাস নয়, বরং দেশে টেকসই কর্মসংস্থান তৈরির একটি সুনির্দিষ্ট ও কার্যকর রোডম্যাপ উপস্থাপন করতে পারবে। ভোটাররা এখন গতানুগতিক রাজনৈতিক পরিচয়ের চেয়ে বাস্তব ফলাফলকে বেশি গুরুত্ব দিচ্ছেন। নেপাল এমনই, এখানে বেকারত্ব চরম পর্যায়ে পৌঁছেছে। দেশ ছেড়ে চলে যেতে অনেকেই এখন বাধ্য হচ্ছে। নেপালে থাকার চেয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়াটাই বেশি প্রয়োজন বলে মনে হচ্ছে। নেপালের সঠিক কর্মসংস্থানের সুযোগ নেই বললেই চলে। সহজ ভাষায় বললে, এখানে টাকা রোজগার করা খুবই কঠিন। সন্তানদের ভরণ পোষণের জন্য অনেককেই ঘর ছেড়ে বিদেশে পাড়ি জমাতে হয়। ২৬ ফেব্রুয়ারি সংবাদ মাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ৩ কোটি জনসংখ্যার নেপালে এবার প্রায় ১,৯০,০০,০০০ ভোটার রয়েছেন। তারা ৫ মার্চের নির্বাচনে ২৭৫ সদস্যের পার্লামেন্ট গঠনের জন্য ভোট দেবেন। গত বছরের বিক্ষোভের পর ভোটার তালিকায় প্রায় ১০ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছেন, যাদের বেশিরভাগই তরুণ। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী নেপালের আন্তর্জাতিক বাণিজ্যের ২/৩ ভারতের এবং ১৪% চীনের সঙ্গে হয়। এছাড়া বিশ্বের দরিদ্রতম দেশগুলোর অন্যতম নেপালকে $১৩ কোটি বেশি ঋণ দিয়েছে চীন। ফলে স্থলবেষ্টিত এই দেশটির প্রধান ২ বাণিজ্যিক অংশীদার ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখাও নির্বাচনের একটি বড় ফ্যাক্টর হবে বলেও মনে করছেন বিশ্লেষকেরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।